আমার বাবা একজন সাহিত্যিক। প্রয়োজন মেটাতে গিয়ে যেগুলো বাজাতে পারি সেটা হচ্ছে গিটার, ইউকেলেলে, কিবোর্ডস, হারমোনিয়াম, তবলা অল্প অল্প, কাহন, অল্প অল্প ড্রামসও পারি। অসাধারণ। টুকটাক মাউথ অর্গান পারি এরকম। কমপ্লিট গান হয়তো বানিয়েছি 12 পারি ফার্স্ট ইয়ারের ওই জায়গাটায় হতো। যে জিনিস আমাকে ভাবায় এবং অন্য আরেকজনকে ভাবায় সেই জিনিসের কদর স্পেন বলে মানে বাংলাতে ছবির গানটাই একমাত্র গান হয়ে ওঠে রিয়েলিটি শো যেগুলো সেখানে কিন্তু শুধুমাত্র কাভার গানগুলোই গাওয়া হয়। প্রথম যেবার সিকিম গেলাম গ্যাংটকে একটি ছাতার দোকানের মেয়ের সাথে আমার আলাপ হয়েছিল। আমার এমন মনে ধরেছিল তারপর ফিরে আসার পরে আবার আমি গ্যাংটকে গিয়ে না ওই দোকানটা খুঁজে পাইনি। আমার যে কি ওই দুঃখটা থেকে কাটিয়ে উঠতে কিন্তু সময় লেগেছিল। একজন হচ্ছেন শ্রদ্ধা সলিল চৌধুরী আর একজন শ্রদ্ধা সুদিন দাস, এই দুজনের আমি বিশাল ফ্যান। সুরে সুরে বাঁধা আছে তোমারই মায়ার তারে, অনুরাগ রাগে তারে সেধেছি গো বারে বারে। সুরে সুরে বাঁধা আছে তোমারই মায়ার তারে, অনুরাগ রাগে তারে সেধেছি গো বারে বারে। সে রাগিনী ভুলো না গো, ভুলে যেও না, সানি দানি দা পাদা পারে মাগারে সা সা। বাজে গোবিনা বাজে গোবিনা, তুম না 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 তুম না না, বাজে গোবিনা তুম না না তুম না না, বাজে গোবিনা। নমস্কার। আজকে আর বোধহয় বলতে হবে না আমাদের শিল্পীকে, আরেকবার চলে এসেছি গান পিয়নের পডকাস্ট অনুষ্ঠান গান পাগলায়। আমাদের সাথে আছে আর কেউ নয়, সুমন রুজ। নমস্কার, হ্যালো এভরিওয়ান। আজকে নমস্কার। আজকে মানে সুমনের খানিকটা সময় আমরা বের করে নিতে পেরেছি আজকে এই আড্ডাটার জন্য। খুব ব্যস্ত মানুষ, তার মধ্যে খানিকটা সময় সুমনের থেকে আমরা পেয়েছি। সুমন, কেমন চলছে? খুব ভালো, দৌড়াচ্ছে, একদম দৌড়চ্ছে, তাই তো? আচ্ছা, আমরা আজকে অনেক গল্প করব। গল্পের মধ্যে সব থেকে আগে জানতে যেটা ইচ্ছে করে, গান তোমার প্রফেশন আজকের দিনে, এই প্রফেশন, গানটাকে প্রফেশন হিসেবে যে তুমি চয়েস করলে, এটা কোথা থেকে এলো? এখানেই ছিল। এটা মানে ছোটবেলা থেকে ইচ্ছে ছিল সেরকমটা নয়। ছোট থেকে আমার ইচ্ছে ছিল অ্যাস্ট্রোফিজিসিস্ট হওয়ার, কি সেরকমই পড়াশোনা করেছি, পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি। কলেজ কমপ্লিট করার পরে হঠাৎ করে মনে হলো যে গানটাকে নিয়ে প্রফেশন করলে বেশ ভালো হয় আর কি। এবং আমি দেখলাম যে আমি খুব স্বচ্ছন্দ বোধ করছি গান বানাতে, লিখতে, সুর করতে, গাইতে। গানের চর্চা ছোট থেকেই ছিল, কিন্তু এটাই কলেজের পরে হঠাৎ করে ভ্রষ্ট হয়ে গেল। এখন ভ্রষ্ট হয়েছে কিনা জানি না। না, কলেজ লাইফে তো গান বাজনা সকলেই করে, প্রত্যেকে একটা ব্যান্ড বানাতে চায়। ঠিক ঠিক। আমিও কোনো সময় একটা ব্যান্ড বানিয়েছিলাম, আমরাও স্টেজ প্রোগ্রাম করতাম। তারপরে গানটাকে ধরে রাখা, সেটা তোমার ক্ষেত্রে হয়েছে। একটা খুব পার্টিনেন্ট প্রশ্ন করছি, আমরা সকলেই কলেজ লাইফে গান বাজনাটা শুরু করি অন্য কাউকে ইমপ্রেস করার জন্য। সেরকম কি কিছু ঘটেছিল? না, আমার ক্ষেত্রে সত্যি কথা বলতে তেমন হয়নি। আমার ছোট থেকেই গান বাজনার প্রতি একটা অমোঘ আকর্ষণ, মানে কাউকে ইমপ্রেস করার জন্য নয়, নিজেকে ভালো রাখার জন্য গান গাই। অসাধারণ। আমরা অ্যাকচুয়ালি গান বাজনা বা মিউজিক ব্যাপারটাই গাই, মানে এটা তো নিজের একখানা অভিব্যক্তির প্রকাশ। তো এই প্রকাশটা করে আমরা খুব আনন্দে থাকতে পারি। যখন মন খারাপ হয় গান করি, যখন আনন্দ হয় তখনও গান করি, যখন বন্ধু বান্ধবদের সাথে একসাথে দেখা হয় তখনও গান করি। এইভাবেই আমরা করি। তো তোমার একটা প্রশ্ন করি পার্টিনেন্ট এইখানে, সেটা হচ্ছে তোমার গান পিয়নের সাথে কিভাবে আলাপ হলো? এইটা একটা সকলে জানতে চাইবে, যারা গান পিয়নের ভক্ত, এবং আমিও এটা জানতে চাইবো যে গান পিয়নের সাথে তোমার আলাপটা কিভাবে? আমিও গান পিয়নের খুবই ভক্ত। গান পিয়নের সঙ্গে আলাপ হলো আমার 2017 বা 18, এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না, 17-18 মধ্যে হবে। সেই সময় আমার গাওয়ায়
একটি কভার গান অ্যাকচুয়ালি ভাইরাল হয়েছিল, অলিরও কথা শুনে বকুল হাসে, সেই গানটা। তো সেইটা বেশ রাতারাতি অনেক মিলিয়ন ভিউ হয়েছিল আর কি। তো তখন ওনারাই আমাকে যোগাযোগ করেন, বিপ্রদা এবং কনাদা, আমার খুবই প্রিয় মানুষ দুজন আছেন। তো সেই সেই তখনই আলাপ আমার মনে আছে, আমরা নন্দনে মিট করেছিলাম। নন্দনে তখন আমরা বসে কথা বলতে বলেছিলাম। নন্দনে মিট করাটা কিন্তু একটা ব্যাপার, একটা ব্যাপার আছে। সেই মিট করে আমরা কথাবার্তা বললাম, ওদের যে ইচ্ছেগুলো, যেগুলো স্বপ্ন, সেগুলো আমাদেরকে বলবো যে এইগুলো করতে চাইছে। আমিও দেখলাম যে বাহ, বেশ ভালো লাগছে, এখন তখনও শুনিনি, নতুন একটা ব্যাপার। তো সেই থেকেই ওই একটি যোগসূত্র চলছে, এখনো বিয়েও হয়নি, যোগেই চলছে। অসাধারণ। গান তুমি আনুষ্ঠানিক ভাবে শিখেছো, তুমি কোন পণ্ডিতজির কাছে শিখেছো তুমি যদি বলো? হ্যাঁ, আমি এই মুহূর্তে আমি শিখছি শ্রদ্ধা অরূপ চক্রবর্তী স্যারের কাছে। আমি আসলে অনেকের কাছে শিখেছি, আমি একদম প্রথমে শিখেছি মায়ের কাছে। আর আমার ঠাকুরদা, মানে আমার বাবার বাবা ছিলেন, তো উনি অত্যন্ত ভালো গাইয়ে এবং বাজিয়েছিলেন আর কি। উনি অত্যন্ত ভালো গান করতেন, তবলা বাজাতেন। তো ওনার ছোটবেলা থেকে দেখেছি যে আমার গ্রামের বাড়ি দাইহাট ডিস্ট্রিক্ট, কাটোয়া, বর্ধমান জেলার একটা ছোট্ট শহর দাইহাট। তো আমি কলকাতায় বড় হয়েছি, কিন্তু আমার যখনই ছুটি পড়তো স্কুলে, আমি চলে যেতাম গ্রামের বাড়িতে। তো সেখানে আমি দেখতাম যে আমাদের আসল বস্তু থাকে। তো সেইটা আমি কোনো গুরুজি হয়তো নয়, কিন্তু ওই যে মাহলটা যেটা পেয়েছে, সেটা একটা বড় প্রতিষ্ঠান আমার কাছে। এইটা একটা সত্যি, মানে এটা যারা যারা পেয়েছে, আগে তো এই জিনিসটা হতো বাড়িতে গানের আসর, এটা খুব কম মানুষ আজকের দিনে পায়, এই জেনারেশন পায় না। তোমাদের জেনারেশন অব্দি বা আমার জেনারেশন তো বটে, এটা পেয়ে এসছে। এটাই কিন্তু এটা আমার মনে হয় অনুপ্রেরণা পাওয়ার, ইনিশিয়াল গান বাজনা ভালো লাগার, যে সবাই একসাথে যে যা বাদ্যযন্ত্র বাজায় সেগুলো নিয়ে বসলো, যারা গান গাইবেন তারা বসলেন একসাথে, এই যে চর্চাটা, এটা থেকেই বোধহয় আমাদের ওই স্পার্কটা তৈরি হয়। ঠিক, সেই আর কি, সেই তখন থেকেই দাদুর কাছে শেখা, তারপর মায়ের কাছে শেখা, তারপর আমি শ্রদ্ধা পার্থসারথী কাছে বহুদিন শিখেছি, তারপরে আপনি এই মুহূর্তে শিখছি। আর তোমার গিটার বাজানো কবে থেকে? গিটার বাজানো আমার কলেজে ফার্স্ট ইয়ারে। আচ্ছা, সেটাও কি শিখেছো না ওটা তুমি অ্যাডপ্ট করেছো? আমি গানটাই শুধুমাত্র শিখেছি, মানে গান গাওয়ার, কি করে গান গাইতে হয় বা কিভাবে স্বর চিনতে হয়, সুর মনে রাখতে হয়, সেটাই শিখেছি। বাদ বাকি যে কটা বাদ্যযন্ত্র বাজাতে পারে সেটা নিজে নিজেই শিখছি। বাহ বাহ, তুমি কি কি বাজাতে পারো? সেই প্রসঙ্গে যদি বাজাতে পারি বলাটা ভুল, মানে গিটার আমি ধরতে পারি, মানে গিটারের কর্ডস গুলো ধরতে পারি, বাজাতে পারি বলাটা সেটা একটা না, তুমি যথেষ্ট ভালোই বাজাও, মানে তুমি গিটার বাজিয়ে তো গান করো, সুতরাং তোমার যতটুকু প্রয়োজন সেটা তুমি করতে পারো, এর থেকে বড় কিছু লাগে না। প্রয়োজন মেটাতে গিয়ে যেগুলো বাজাতে পারি সেটা হচ্ছে গিটার, ইউকুলেলে, কিবোর্ডস, হারমোনিয়াম, তবলা অল্প অল্প, কাহন, অল্প অল্প ড্রামসও পারি, অসাধারণ। টুকটাক মাউথের গান পারি, এরকম। তুমি একটা কথা বলো, আমি যেটা বরাবরই দেখে এসেছি, তোমার সাথে যতবার কথা হয়েছে, তুমি নিজের গান লিখতে খুব ভালোবাসো, সুর করতে ভালোবাসো, এবং তোমার যে কটা গান সুর হয়েছে এবং তুমি লিখেছো সেগুলো এবং নিজে গেয়েছো, সেগুলো কিন্তু ইউটিউবে প্রচুর ভাইরালও হয়েছে। হ্যাঁ, তো এবার, এবং তার মধ্যে অনবদ্য আমারও প্রিয় অনেকগুলো গান আছে। তুমি একবার একটু আমার এই যাত্রাটা বলো, মানে তোমার গান লেখা এবং সুর দেওয়ার মোটিভেশনটা কোত্থেকে এলো, এটা যদি বল। এইটা হচ্ছে যে, মানে আমি যখন প্রথম গান বানাতে শুরু করি, তখন আমি গান বানাতে বসছি ভেবে গান বানাচ্ছি এরকমটা নয়। আসলে ব্যাপারটা হচ্ছে যে, মানে আমার বাবা একজন সাহিত্যিক, তো স্বাভাবিকভাবেই আমার বাড়িতে পড়াশোনার একটা চর্চাতে ছিল এবং সাহিত্য পড়ার একটা চর্চা ছিল। ছোটবেলায় আমি স্বাভাবিকভাবে প্রচুর গান শুনে বড় হয়েছি, তার সঙ্গে সঙ্গে প্রচুর সাহিত্য পড়ে বড় হয়েছি। তো লেখার একটা চর্চা বা অভ্যেস ছিলই আমার মধ্যে একদম ছোট্ট থেকে। ছোটবেলায় আনন্দ মেলাতে অনেক কম্পিটিশন হতো, ছোট ছোট। বাবা, এটা তুমি আমাকে ফিরিয়ে নিয়ে গেলে সেই। হ্যাঁ, তো আমার বেশ 5-6 বার আমার এরকম লেখা বেরিয়েছে আনন্দ মেলা, ছোটদের পাতা বলে একটা পাতা। ছোটদের পাতা, আমারও লেখা বেরিয়েছে, আমার মনে আছে। তো সেই থেকে চর্চা, লেখার চর্চাটা সেই থেকেই। পরে মোটামুটি আমি যখন 8-9-এ পড়ি, তখন দেখলাম যে একটা মানে লেখা, আমারই লেখা, সেটা বেশ যখন পড়তে পড়তে মনে হলো যে এরকম সুর হলে তো এটা শুনতে ভালো লাগে। সেই থেকেই আমার সুর করা আর কি শুরু। গান তখনও হয়তো কমপ্লিট গান বানাতে পারিনি, কমপ্লিট গান হয়তো বানিয়েছি 12 বার এই ফার্স্ট ইয়ারের ওই জায়গাটায়, হয়তো মাঝামাঝি ওই সময়টা কমপ্লিট গান বানাতে পেরেছি। একটা মুখরা থাকবে, অন্তরা থাকবে, সঞ্চারী, এরকম করে ফরম্যাটে বানাতে পেরেছি। তার আগেতে ছোট করে এরকম একটা 4 লাইন সুর করলাম, একটা বই রইল, এরকম অনেক অজস্র রয়েছে। অনেক গান সুর বলেও গেছি, মনেও নেই, হয়তো
বাজারে মনে পড়বে। তোমার গানগুলো তো আমরা শুনেছি, তুমি যদি দর্শকদের জন্য একটু বলো যে তোমার গানের মূল থিম কি, তুমি কোন সাবজেক্টের উপর গান লিখতে বেশি সাবলীল, সচ্ছল এবং তুমি লিখতে পারো আর কি? ঠিক, আমার যেটা মনে হয় যে আমি একটু বেশি প্রেমিক হয়তো। একটু না, আমরা প্রত্যেকটা গান থেকে সেটা উপলব্ধি করি, সেই জন্যই তোমাকে প্রশ্নটা করলাম। তুমি কিন্তু বলেছো কলেজ লাইফে তুমি কাউকে মানে ইমপ্রেস করার জন্য তুমি গান বাজনা করোনি, কিন্তু তোমার মধ্যে একটা প্রেমিক সত্তা আগে থেকেই বসে আছে, সেটা তোমার লেখার মধ্যে দিয়ে, মানে এটা আমি জাস্ট মজা করে বললাম, মানে প্রেমিক হতে গেলে যে প্রেম করতে হবে এরকম কোনো কারণ নেই। হ্যাঁ, মানে এটা তো সাহিত্য, সুতরাং বলো, তুমি বলো। একদমই তো। হ্যাঁ, মানে আমার মনে হয় যে প্রেমের গান বা মনের যে ভাবনা, সেটা আরেকজনকে, একজন প্রিয় মানুষকে বোঝানোর যে চেষ্টা, সেই জাতীয় গান লিখতে, বেসিক্যালি প্রেমের গান লিখতে বেশ স্বচ্ছন্দ বোধ করি। এবং সেটা খুব একদম স্ট্রেট ফরওয়ার্ড না যে আমি তোমাকে ভালোবাসি, একটা মোড়ক থাকবে, একটা লেখার মধ্যে একটা ভাঁজ থাকবে, যেটা আরেকজন যখন শুনবে তখন সে ভাববে। আমি বেসিক্যালি ভাবাতে পছন্দ করি, যে জিনিস আমাকে ভাবায় এবং অন্য আরেকজনকে ভাবায়, সেই জিনিসের কদর আমি করি। এটা খুব একটা ভাবায় না, তা আমার কাছে একটু ঠিক আছে, আমি ভাবাতে বেশি পছন্দ করি এবং যারা ভাবে তাদেরকেও পছন্দ করি। একটা হোক প্রেমের গান, তোমার লেখা, তোমার সুর দেওয়া। ঠিক ঠিক, এটা কিছুদিন আগে রিলিজ করেছিলাম। এটা জাস্ট লাস্ট বাংলা, আমি হিন্দি অরিজিনালস করি, হিন্দি বাংলা মিলিয়ে। তোমার একটা এটা বাংলা, বাংলাই করি। আচ্ছা, এরপরে একটা হিন্দি অরিজিনাল শুনবো তোমার। ঠিক ঠিক, একটা বাংলা শুনি। এটা এখন প্রেমের গান, একদম একটি ছেলে একটি মেয়েকে, বা একটি মেয়েও গাইতে পারে, একটি মেয়ে একটি ছেলেকে, মোট কথা একজন ভালোবাসার মানুষ তার ভালোবাসার মানুষকে এই কথাগুলো বলতে চায়, চিরন্তন যে কথা, সেগুলো নিয়ে। এই চেনা দুটো চোখ, যে হাজার বছর নেই কোনো তো বারণ, রাখা থাক হাতে হাতে, যেভাবে দিন কেটেছে রোজানা পালায় মন, মিশেছে মনে দুজোড়া ঠোঁট, ফুলতে রাতের মেলার ঘুম কেড়েছে কমে, কাছে আমাকে এভাবে বেঁধে নিও তোমাকে। কেউ কথা রাখিনি তাই, আরো বেঁধে বেঁধে থাকি তাই, ও আমার হুসনে জানা, তুমিও তো বলেছো আমায়। হ্যাঁ, কেউ কথা রাখিনি তাই, আরো বেঁধে বেঁধে থাকি তাই, ও আমার হুসনে জানা, তুমিও তো বলেছো আমায়। ওই হৃদয়ে যেভাবে দিন কেটেছে রোজানা পালায় মন, মিশেছে মনে দুজোড়া ঠোঁট, ফুল ফোটা রাতের বেলার ঘুম কেড়েছে কবে, কাছে আমাকে এভাবে বেঁধে নিও তোমাকে। নীল ব্যথাও জমে, সহজ নয় ঘর বাড়ি খেলা, তবু আগেলে নিও ঝোড়ো হাওয়ার সন্ধ্যে বেলা। হ্যাঁ, নীল ব্যথাও জমে, সহজ নয় ঘর বাড়ি খেলা, তবু আগেলে নিও ঝোড়ো হাওয়ার সন্ধ্যে বেলায়, বামে ঘেরায় যেভাবে দিন কেটেছে রোজানা পালায় মন, মিশেছে মনে দুজোড়া ঠোঁট, ফুল ফোটা রাতের বেলার ঘুম কেড়েছে কবে, কাছে আমাকে এভাবে ছুঁয়ে থেকো আদরে। অসাধারণ, কি মর্মস্পর্শী শব্দগুলো, তোমার গানের কথাগুলো, এবং
সুরটা অসাধারণ। মানে তোমার এই সুরটার জন্যই যেন কথাগুলো হয়েছে, বা কথাগুলোর জন্যই যেন সুরটা হয়েছে, কোনটা কার পরিপূরক আমি বুঝতে পারছি না, কিন্তু অসাধারণ। এটা তোমার সম্প্রতি রিলিজ হয়েছে, অনেক দূর যাবে ও গানটা আমার ধারণা, মানে অসাধারণ। হ্যাঁ, তাহলে 2-3 মিলিয়ন ভিউ মানে চাকরিকারী কথা না, এটা অনেক দূর যাবে বা অলরেডি চলে গেছে বা যাচ্ছে অন দ্য ওয়ে। অসাধারণ, ভালো লাগছে যে মানে প্রত্যেকে তাদের প্রিয় মানুষদের মেনশন করছে ভিডিওতে। আমি বললাম না, খুব মর্মস্পর্শী, মানে তোমার কথাগুলো সত্যি চেষ্টা করি, মনটা ভালো হয়ে গেল। আচ্ছা, তোমাকে এবার একটু অন্যদিকে তোমাকে প্রশ্ন করি। তুমি তো পশ্চিমবাংলায় থেকে গান বাজনা করছো, তুমি একজন প্রফেশনাল সিঙ্গার, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষের অন্যান্য স্টেটে যে সুযোগ সুবিধায় আছে বা বেড়ে ওঠার জন্য যা যা প্রয়োজন, ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে, তোমার পশ্চিমবাংলায় তুমি সেটা পাচ্ছ? আর যদি তোমার মনে হয় যে কিছুটা কম, তাহলে কোন কোন জায়গাগুলো উন্নতি করলে বা মানে ওই জায়গাগুলোকে যদি একটু কিওর করা হয় তাহলে শিল্পীদের জন্য খুব ভালো হয়? এটা নিয়ে তোমার কি বক্তব্য তুমি যদি বলো, কারণ তুমি প্র্যাকটিক্যাল গ্রাউন্ড থেকে সব ব্যাপারটাকে দেখছো বা তুমি অনুভব করছো। এটা আসলে অনেকগুলো দিক আছে, অনলাইনের কিছু বলা খুব মুশকিল। ঠিক, মানে বাংলায় থেকে স্বাধীন গান বাজনা করে ইন্ডিপেন্ডেন্ট সিঙ্গার সংরাইটার হয়ে পেজ চালানো একটু মুশকিল, সার্ভাইভ করা একটু মুশকিল, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। আমার দিক থেকে যদি দেখি, আমি শুধুমাত্র গান বাজনা করে সার্ভাইভ করতে পারছি তেমনটা নয়, শেখাতে হচ্ছে, যে কারণে আমাকে একটা একাডেমি করতে হয়েছে, সেটা আমার একটা ভালো আর্নিং সোর্স, এখান থেকে আমি বেশ ভালো রেভিনিউ জেনারেট করতে পারি। আমার যেটা মনে হয় যে ওয়েস্ট বেঙ্গলে মানে বাংলাতে ছবির গানটাই একমাত্র গান হয়ে ওঠে মানুষের কাছে। অন্য গান যেগুলো ছবির গান, কোন একজন শিল্পী সে গান লিখছে, শুরু করছে, সেই গান মানুষের জানি না কেন শুনছে। এটার কারণ আমরা এখন থেকেই জানি না। আমাদের বাংলায় বিখ্যাত যিনি সিঙ্গার সংরাইটার এই মুহূর্তে বিগত 10-15 বছর ধরে যিনি কাজ করছেন, এত ছবিতে তার গান বেরিয়েছে, আমি নাম উল্লেখ করতে চাইছি, তার গান ছবিতে যখন বেরোচ্ছে এত ভিউ হচ্ছে, তার গান যখন তার নিজের ইউটিউব চ্যানেল থেকে অরিজিনাল হিসেবে বেরোচ্ছে ভিউ পাচ্ছে, এবং তিনি নিজের পডকাস্টে এসে সেটা তিনি আপডেট করছেন। তো সেটা এরপরে আমি আর কি বলি, এটা কিছু করার নেই। এখন আমার মনে হয় যে মানুষকে অনেক চেষ্টা, মানে মানুষের গান মুখ করতে হবে। আসলে অন্যান্য এত বিনোদন মাধ্যম চলে এসেছে, এত জিনিস এসে গেছে যে মানুষ হয়তো গান থেকে একটু সরে সরে যাচ্ছে। যা কিছু সহজ, যা কিছু শুনতে দেখতে মাথা খাটাতে হচ্ছে না, সেটাতে মানুষ সরে যাচ্ছে। যে ধরনের লেখা বা আমরা লিখবো ভাবছি বা লিখছি বা শুনে আসছি, সেই ধরনের লেখা গান শুনতে গেলে ভাবতে হবে। যেমন আমার লাস্ট গানটা আমি বললাম যে নীল ব্যথাও যেমন সহজ নয় ঘর বাড়ি, এখানে এটাই বলতে দেখছি যে ব্যথা যেমন হঠাৎ করে কালশিটে পড়ে যায়, সেই জীবনের মধ্যে ঝগড়া করলে এরকম মনের মধ্যে কালশিটে পড়ে যাচ্ছে। সুতরাং সহজ নয় ঘর বাড়ি খেলা বা সংসার করা, তো সহজ নয়। তবুও আগলে নিয়ে ঝোড়ো হওয়ার সন্ধ্যেবেলা, এরকম একটা হঠাৎ করে সন্ধ্যাবেলায় ঝগড়া হতেই পারে, তবুও আমাদের একে একে আগলে নিতে হবে। ওই আস্থাটা যদি থাকে তাহলে সেটা আগলে নেওয়া যাবে। এই যে ভাবনাটা, মানুষ এই ভাবনায় যেতেই চাইছে, মানুষ চাইছে চট করে কিছু একটা জুমের কিছু একটা দেখেনি, খুব মেকানিক্যাল হয়ে গেছে, ভীষণ মেকানিক্যাল হয়ে গেছে। তো এটার কোনো সলিউশন আমার জানা নেই, কি করে মানুষকে গানমুখ করা যায়। আমার যেটা, আমি অনেকের সঙ্গে কথা বলে, ইন্ডাস্ট্রির অনেকের সঙ্গে কথা বলে যেটা মনে হয়েছে, সেটা হচ্ছে আরো বেশি পয়সা ঢালতে হবে গানের মার্কেটে। মানে গানের একটা আলাদা করে কিন্তু ইন্ডাস্ট্রি নিতে হবে, ছবি ইন্ডাস্ট্রি, একদম ঠিক বলেছো। গানের একটা আলাদা ইন্ডাস্ট্রি করতে হবে। মানে শুধুমাত্র গানের জন্য কেউ কাজ করছে এই জিনিসটা, কিন্তু ওই পয়সার ইনফ্লোটা গানের জগতে, মানে এক্সক্লুসিভলি গানের জগতে এই জিনিসটা নেই। এবং কিছু কিছু জিনিসপত্র রয়েছে, মানে রিয়েলিটি শো যেগুলো, সেখানে কিন্তু শুধুমাত্র কাভার গান বলেই গাওয়া হয়। ঠিক, সেখানে অরিজিনাল গানের রিয়েলিটি শো হচ্ছে, এরকম কিছু তো কোনো দেখতে পাই না। সেটা বলে আমার মনে হয় অনেক মানুষ গানমুখ হবে, মানুষ নতুন গান শুনতে চায়। আমি তোমাকে এই জায়গাটাতে একটু রিলেট করার চেষ্টা করি। আমরা আজকে যে প্ল্যাটফর্মে বসে এই সুন্দর ছোট আড্ডাটা দিচ্ছি, গান পিয়নের তো সেটাই কনসেপ্ট ছিল যে বাড়ি বাড়ি গান পৌঁছে দেওয়া, মিউজিক অ্যাট ইউর ডোরস্টেপ। তো আমি একটু আগে কনাদের সাথে কথা বলছিলাম, রিসেন্টলি ওরা একটা প্রোগ্রাম করেছে, মানে এক ভদ্রলোক ভদ্রমহিলা, ওনারা বৃদ্ধা এবং ওনারা সবকিছু ভুলে যান,
হ্যাঁ, এমন এমন অবস্থায় তাদের ডাক পড়ে যে একজন কোনো গায়ক এসে সেখানে তাদেরকে গান শোনাবে। তো অঙ্কিতা, আমাদের ছোট বোন অঙ্কিতা, গিয়ে তাদেরকে গান শুনিয়েছে এবং তারা যার পর নাই আনন্দিত। এবং অঙ্কিতা যে নিজে শুধু গান গেয়েছে তা না, তারাও আনন্দে গান গেয়েছে। অন্তত তাদের 2-3 ঘন্টা ভীষণ আনন্দে কেটেছে। তারাও গান গেয়েছে, মাঝখানে ওয়ার্ডিংস ভুলে গেছে। অঙ্কিতা ওই মোবাইল থেকে বের করে ওয়ার্ডিংস ওনাদের দেখিয়েছেন, বলে দিয়েছেন। তারা যার পর নাই আনন্দিত। তো এই যে জিনিসটা, মানুষের সাথে একাত্ম হয়ে গানটাকে ইনজেক্ট করে দেওয়া, বা যাদের গানগুলোতে বা মিউজিকে মরচে পড়ে গেছে তাদেরকে আরো বেশি ওই মরচেটাকে, জংটাকে ছাড়িয়ে দেওয়া, দিয়ে আবার মিউজিক মুখ করা, এই জিনিসটা গানপিয়ন করছে। তুমি যে আঙ্গিকটা বললে, সেই আঙ্গিকটা একটা বিশাল বড় আঙ্গিক। তার মধ্যে ক্ষুদ্র একটা জায়গা বোধহয় আমার মনে হয় আজকের দিনে গানপিয়ন সেই জায়গাটা কেটার করার চেষ্টা করছে, মিউজিকটাকে নানা রকম পন্থায় মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। আমার যেটা মনে হয়, আমি যতদূর দেখেছি বা আমার যতটুকু আমি অবগত, তাতে আমার মনে হয় যে গানপিয়ন একমাত্র বোধহয় এরকম একটা মানে দল যারা এইভাবে এটাকে অন্তত পশ্চিমবঙ্গে আমি পাইনি। হ্যাঁ, আমি আর পাইনি। তো এটা আমার খুবই ভালো লাগে। আমিও খুবই চাই, শুভাকাঙ্ক্ষী খুবই, যে আমি যেন দেখতে পাই ওদেরকে একটা অনেক বড় জায়গায় মানুষ ওদেরকে ডাকছে এবং মানুষ গান শোনার জন্য গানপিয়নকে খবর দিচ্ছে। একদম সেটা খবর দিয়ে হঠাৎ গান পেয়ে যাবেন, তো গান শুনতে ইচ্ছে হলে খবর দিব, তেমন যেন। এটা কিন্তু সত্যি কথা, দারুণ কনসেপ্ট একটা। আমি দর্শকদের বলি, এই কনসেপ্টটা গানপিয়নের, এটা কিন্তু খুব ইউনিক কনসেপ্ট। আপনি বাড়িতে আছেন, মন খারাপ, ভালো নেই, আপনার মনে হলো একজন শিল্পীকে ডেকে যদি একটু গান করানো যায়, বা আমার জন্য গড়ানো যায়, এভাবে রাখি না কথাটা, এভাবে বলি যে একজন শিল্পীকে যদি গানপিয়ন পাঠায়, তাহলে আমাদের দুদণ্ড বসে একটু গান শোনাবে। গানপিয়নকে কিন্তু ফোন করলে সেই সুবিধাটা আছে। তো লাইভ গান বাড়িতে হচ্ছে, চা খেতে খেতে আপনি বসে দেখছেন, অনেক পুরোনো গানের কথা মনে পড়বে। শিল্পীরা সেই গানগুলো যদি শোনাতে পারেন, তাদের জনারের যদি হয় গানগুলো, সেগুলো আপনি পেয়ে গেলেন, আপনি স্মৃতি রোমন্থন করছেন, আড্ডা হচ্ছে। এটা একটা দারুণ জিনিস কিন্তু। তো গানপিয়ন এই জিনিসটা নিয়ে এসেছে। আচ্ছা সুমন, তোমার স্বরচিত এবং নিজের সুর দেওয়া এবার একটা হিন্দি গান শুনছে, কোনটা শোনাবে? খুশনুমা বলে একটা গান কদিন আগে রিলিজ হয়েছে, যেটা আমার এক দাদার লেখা, সুরটা আমার করা। এটার থিমটা কি গানটা? এটা থিম হচ্ছে, আমার খুব পছন্দের থিম, সেটা হচ্ছে পাহাড়। পাহাড় বলতে মানে আমি চলে গেলাম তো পাহাড়ে, ঠান্ডা লেগে উঠলো। ঠান্ডা লেগে উঠবে একদম এই গরমের মধ্যে। হ্যাঁ, তো পাহাড় এই গানটা, এটা হচ্ছে পাহাড়ি একটি মেয়ে যাকে যিনি গানটা গাইছেন তিনি খুঁজছে, তো সেটাই হচ্ছে এই গানটার থিম। এটা কিন্তু হয়েছিল আমার, আমি যখন প্রথম ছাত্র অবস্থায় প্রথম যেবার সিকিম গেলাম, গ্যাংটকে একটি ছাতার দোকানের মেয়ের সাথে আমার আলাপ হয়েছিল। আমার এমন মনে ধরেছিল, তারপর ফিরে আসার পরে আবার আমি গ্যাংটকে গিয়ে ওই দোকানটা খুঁজে পাইনি। আমার যে কি ওই দুঃখটা থেকে কাটিয়ে উঠতে কিন্তু সময় লেগেছিল। ঠিক ঠিক। मुस्कुराती किरणें पहाड़ों के धुन, मन तुझे पुकारे खुशियों को चुन। मुस्कुराती किरणें पहाड़ों के वो धुन, मन तुझे पुकारे खुशियों को चुन। नजारे है बहनी इस पल में, बस तू ही तू है, अब मुस्कुरा दे जिंदगी। वो यादों में तू रहती इस दिल में, बस तू ही तू है, तू मेरी प्यारी बंदगी। ये रास्ते बस खुशनुमा, ये प्यार मेरे यार रहनुमा। क्या बात। ये रास्ते बस खुशनुमा, ये प्यार मेरे यार रहनुमा। चलती चली जाए ये राहें, घर है कहाँ, मैं तो ये भी न जानूं, बस तुझे पूछूं तूने कहाँ। चलती
चली जाए ये राहें घर है कहाँ, मैं तो ये भी न जानूं बस तुझे पूछूं तू है कहाँ। ओ नज़ारे है बहती इस पल में बस तू ही तू है, मुस्कुरा दे जिंदगी वो यादों में तू रहती इस दिल में बस तू ही तू है, तू मेरी प्यारी बंदगी। ये रास्ते बस खुशनुमा, ये प्यार मेरे यार रहनुमा, ये रास्ते बस खुशनुमा, ये प्यार मेरे यार रहनुमा। অসাধারণ। আমি ভেসে গেলাম গানটার সাথে। ওয়ার্ডিংস ইকুয়ালি গুড, মানে ওয়ার্ডিং সুর এবং খুব ক্যাচি, ভীষণ ক্যাচি। আচ্ছা, এই যে খুব পার্টিনেন্ট একটা প্রশ্ন করি তোমায়, এই যে এতগুলো সুন্দর সুন্দর গান তুমি রচনা করো, সুর দাও, তা তোমার কোনো মুভিতে বা চলচ্চিত্রে প্লেব্যাক বা এই ধরনের এক্সপোজার তোমার এখনো পর্যন্ত কি হয়েছে বা পরিকল্পনা কি আছে? পরিকল্পনা তো তোমার না, যদি তুমি কোথাও থেকে ডাক পাও বা নিজেরও পরিকল্পনা হতে পারে, তো সেটা কি যদি একটু আলোকপাত করো দর্শকদের জন্য। এমনিতে আমি বিগত 4-5 বছর ধরে দুটো ছবিতে কাজ করেছি। ও আচ্ছা। হ্যাঁ, সঙ্গীত পরিচালনার কাজ করেছি, সেখানে আমার লেখা সুরের গান রয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ছবিগুলো এখনো রিলিজ হয়নি, হবে। আচ্ছা। এবং আগামীতে কিছু ওটিটি তে কাজ আছে আর কিছু ছবি কাজ আছে, সেখানে কয়েকটা গান বানানোর কথা চলছে এবং সেগুলো রিলিজ হবে। বাহ, আমার কণ্ঠেও শোনা যাবে হয়তো আর কি। দেখা যাক, বেশি কিছু বলছি না, হয়তো পরে। আমরা আশায় থাকলাম, দর্শকরা আপনারাও নিশ্চয়ই আশায় থাকলেন। এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর নিজের লেখা গান, নিজের সুর করা গান। আমরা সুমনের প্লেব্যাক খুব তাড়াতাড়ি হয়তো শুনবো, যেভাবে সুমন বলল। সুমন, আজকে আমার মাথাটা দুষ্টু বুদ্ধি চেপেছে। আমার একটা খেরো খাতা আছে, বুঝলে, এইটা আমার মাথায় যত উপদ্রব যখন চালা দেয়, সেই উপদ্রব গুলো এখানে লিখে রাখে। তোমার জন্য আমি একটা ইয়ে করেছি, একটা ওই কি বলে না, র্যাপিড ফায়ার রাউন্ড নাকি, ভ্যানাতে জবাব দেওয়া বা একটা শব্দে জবাব দেওয়া, কয়েকটা প্রশ্ন লিখেছি। দর্শকদেরও মনে হয় ভালো লাগবে, সুমনের থেকে এগুলো শুনতে ভালো লাগবে, তো সেগুলো তোমায় আমি প্রশ্ন করি, তুমি দেখো উত্তর দিতে পারো কিনা। না, সেরকম কিছু না। প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি যেহেতু প্রেমিক মানুষ, ইটারনাল ক্রাশ, তুমি একদম তোমার ছেলেবেলা থেকে, যবে থেকে জ্ঞান বয়স হয়েছে আজকে অব্দি বেড়ে উঠেছো, ইটারনালি যদি কাউকে ক্রাশ হিসেবে দেখতে চাও, সেটা কে? শর্মিলা ঠাকুর। সত্যি ক্রাশ হওয়ারই যোগ্য উনি। অনেক, মানে প্রচুর পুরুষের উনি ক্রাশ ছিলেন, এবং এই জেনারেশনের সুমনেরও ক্রাশ। পরের প্রশ্ন তোমায় জিজ্ঞেস করি, তোমার যদি বলি ড্রিম ডেস্টিনেশন, মানে তুমি এমন কোন জায়গা যেখানে তুমি অবশ্যই যেতে চাও, এই মুহূর্তে হয়তো যেতে পারোনি বা এখনো তোমার পরিকল্পনাতে নেই, কিন্তু তুমি স্বপ্ন দেখো আমি যাবো। আলপসের ধারে যেতে চাই, সুইজারল্যান্ড হতে পারে বা নরওয়ে যাওয়ার আমার খুব ইচ্ছা। অসাধারণ। অরোরা বোরিয়ালিস দেখার জন্য এইটা আমারও খুবই ইচ্ছে, হয়তো এই জীবনে হবে না বা হতেও পারে, জানি না, কিন্তু এক অনবদ্য অভিজ্ঞতা আর কি। ওই সবুজ রঙের আলো বরফের মধ্যে দাঁড়িয়ে, অসাধারণ। পরের প্রশ্ন হচ্ছে, তোমার প্রিয় বই। আমি বাংলা বই বলছি। যদি সবসময় তুমি ওই বইটা পেলেই 15 বার 25 বার পড়া হলেও তুমি পাতা উল্টে আবার পড়বে, তোমার ভালো লাগে, এরকম কোন একটা প্রিয় বই বলা খুব মুশকিল, তবে তুমি যেহেতু অনেক বই পড়ো, স্বাভাবিক প্রচুর পড়ি বলে এমনি করে বলা মুশকিল, তবে হাতের কাছে পেলেই একবার পাতা উল্টাতে ইচ্ছা করবে ফেলুদা সমগ্র। তোমার সাথে আমার চয়েস মিলে যাচ্ছে একেবারে। এই ফেলুদা সমগ্র বোধহয় মোটামুটি আমাদের সকলের বাড়িতেই আছে, এবং আমরা সকলেই মোটামুটি সব গল্প সম্পর্কে অবগত। প্রিয় সিনেমা, বাংলা সিনেমা। আচ্ছা ঠিক আছে, আমি বাংলা তুলে দিলাম। বাংলা, ইংরেজি, হিন্দি মিলে তুমি একটাই সিনেমা বলো যেটা তুমি বারবার দেখতে চাই। খুব মুশকিল বলা, তবে আমি বলবো হচ্ছে অরণ্যের দিন।
অরণ্যের দিন রাত্রি আমার অসাধারণ। খুব পছন্দের। অসাধারণ, ওটা সত্যি বারবার দেখা যায়। বারবার দেখেছি। তুমি সিকুয়েলটা দেখেছো আবার অরণ্যে? আমার অরণ্যম দেখা হয়নি। আচ্ছা, ওটাও খুবই সুন্দর হয়েছিল, তবে অরণ্যের দিন রাত্রি অরণ্যের দিকে আছে। এক্সেপশনাল। একেবারে। প্রত্যেকটা চরিত্র এমন ভাবে ফুটিয়ে তোলা। ওই যে মহুয়াকে ওই গাড়ির হেডলাইটে দেখা গেল যে রবি ঘোষ এনারা সব শ্রমিকগঞ্জ এনারা রাস্তার মাঝখানে কাউতালি করছে। আসলে ঘুরতে যাওয়া তো আমার খুব পছন্দের, তো ঘোড়া এবং শর্মিলা ঠাকুর অবশ্যই এবং প্রেম সবকিছু মিলিয়ে মিশে আছে ওখানে, সেই কারণে সব পাওয়াগুলোই মোটামুটি ওখানে কালমিনেট করছে। একেবারে অসাধারণ। তোমাকে এবার একটা প্রশ্ন জিজ্ঞেস করি, তুমি কিসে বিশ্বাস করো, বিয়ে মানে বিবাহ না লিভিং? তুমি তো এই জেনারেশনের ছেলে, সেই জন্য বললাম। আমি অ্যাকচুয়ালি বিশ্বাস করি একসাথে থাকায়, সেটা বিবাহ হতে পারে লিভিং হতে পারে, কিন্তু বিবাহটাই আমার হবে, তো সেটা বিবাহ হয়ে লিভিং। মানে তুমি কি এটা বলতে চাইছো লিভিং বলার ইচ্ছে থাকলেও এই মুহূর্তে তুমি বলতে পারছো না যেহেতু সামনে বিবাহ? তেমন নয়, আমি বিবাহটাই নিলাম। বিবাহ। ঠিক আছে, আচ্ছা একটু গানে ফিরি। আচ্ছা, অঞ্জনদা না নচিকেতা? কঠিন হয়ে গেল প্রশ্নটা জানি, কিন্তু তুমি বলো। দার্জিলিং দার্জিলিং অঞ্জনদা। আরো কঠিন প্রশ্ন একটা, সলিল চৌধুরী না সুদিন দাশগুপ্ত? এটা তুমি উত্তর দিতে পারবে না আমি জানি, তবুও আমি তোমাকে প্রশ্নটা রাখলাম। দুজনেই। রূপম ইসলাম না অনুপম রায়? অনুপম। এবার দেখো, এর সাথে তোমার কোনো ক্রাশ জড়িয়ে আছে কিনা জানি না, কিন্তু প্রশ্নটা করছি, সোমলতা না লগ্নজিতা? সোমলতা। আচ্ছা, ব্যান্ড, বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দু না ভূমি? খুব প্রিয়, খুব প্রিয় চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু। খাবারের বেলায় চাইনিজ না মোগলাই? মোগলাইয়ের মধ্যে বিরিয়ানি করবে। অবশ্যই মোগলাই, আমি খুব বিরিয়ানি প্রিয়, বিরিয়ানি আমার পছন্দ। ফুটবল না ক্রিকেট? ক্রিকেট। ক্রিকেট বেশি খেলেছি ছোটবেলা থেকে। ফিকশন গল্প বেশি পড়তে ভালোবাসো না নভেল? মূলত নন ফিকশনই পড়তে বেশি ভালোবাসি নন ফিকশন এই মুহূর্তে, মানে এটা এখন ছোটবেলায় ফিকশন পড়তে বেশি ভালোবাসতাম। অ্যাকচুয়ালি ছোটবেলাটা সকলের মধ্যে ফিকশনটাই বেশি টানে, এবং সাইফাই পড়তে খুব ভালো লাগে। হ্যাঁ, সায়েন্স ফিকশন। এখন আমার নন ফিকশন পড়তে মানে ধরো মাধুকরী, বুদ্ধদেব গুহ, গোয়েলের কাছে, এগুলো পড়তে এখন বেশি ভালো লাগে। এটা বয়সের সাথে সাথে বোধহয় ট্রান্সফরমেশনটা হয় প্রত্যেকটা মানুষের। সত্যজিৎ রায় না মৃণাল সেন? বিতর্কিত, খুব বিতর্কিত ব্যাপার আর কি। হ্যাঁ, আমি একটু রায়ভক্ত আর কি। সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়। পাহাড় না সমুদ্র? এটা খুব কমন। সমুদ্র মানে অপশনই আসবে আর কি, পাহাড় জঙ্গল হলে একটা তো হতো কাছাকাছি। পাহাড়ের তো আনন্দের। আর পাহাড় আর জঙ্গল যদি বলি তাহলে পাহাড়ি জঙ্গল। অসাধারণ, পাহাড়ি জঙ্গল। এর সাথে সাথে আমাদের এই র্যাপিড ফায়ার রাউন্ডটা শেষ করলাম, এবার পরের অধ্যায়ে ঢুকি। আর একটা কথা তোকে এই প্রসঙ্গে জিজ্ঞেস করি, অনেকক্ষণ ধরে তুই গিটারটা বাজাচ্ছিস, দর্শকরা হয়তো লক্ষ্য করে থাকবেন এই গিটারটা কিন্তু একটা ছোট গিটার, অ্যাকস্টিক গিটার, কিন্তু ছোট সাইজটা, অনেকটাই ছোট। আজকাল শিল্পীরা কিন্তু আমি দেখি এই ধরনের গিটার খুবই বাজান আর কি, ওনারা এটাকে বলেন পোর্টেবল গিটার। একটু আমাকে বল এই গিটারটার মাহাত্ম্য কি, মানে এটা ক্যারি করার সুবিধে সেই জন্য? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ক্যারি করার জন্য। তো সাউন্ড ব্লেন্ড, পিচ এগুলোতে কোনো অসুবিধা হয় না? না, কোনো কিছুতেই, সবই একই রকম ব্যাপার, শুধু আয়তনে ছোট আর খুব হালকা, ক্যারি করতে ভালো লাগে, এবং এটা ধরেও বাজাতেও ভালো লাগে, খুব সুন্দর একটা কোজি ব্যাপার একদম।
আমি অবাক হয়ে দেখছি, খুব ভালো লেগেছে। এটাকে অনেকে বেবি গিটার বলে, ট্রাভেল গিটার বা বেবি গিটার। তো এই গিটারটা কোথা থেকে নিয়েছিলে তুমি? আমি এটা অ্যাকচুয়ালি নিয়েছি হচ্ছে সমরপন্দার কাছ থেকে। সমরপন্দা মানে পালস, সমরপন সাহা। বাহ, আমরা তো সকলেই তার মানে সমরপনা থেকেই নিয়ে আর একদম। আমার তো মনে হয় যারা যারা গান বাজনা করছে এখন প্রায় বেশিরভাগ মানুষজনই সমরপন্দার থেকে ইনস্ট্রুমেন্ট কেনেন আর কি। না, তো আমি সমরপন্দার থেকে বহু জিনিস কিনেছি, বহুদিন। তো আমি খুব হাকি, আমার খুব ভালো লাগে। আমার লাস্ট কিবোর্ড কেনা সমরপনের থেকে। আচ্ছা, ওটা ইয়ামার কিবোর্ড নিয়েছিলাম, ওটা সমরপনের থেকে। সমরপন তোমার কিন্তু প্রচার হয়ে গেল আজকে সুমনের সাথে একসাথে বসে আড্ডা মারতে মারতে খানিকটা। আমি তো মাঝে মধ্যে তোমার কোয়ালিটি নিয়ে আমরা সবসময় কথা বলি, যারা ইনস্ট্রুমেন্ট নেয়, এবং তোমার যে ডেডিকেশন এবং তোমার যে কম্পিটিটিভ প্রাইস, এগুলো যারা সত্যি গান বাজনা ভালোবাসে তোমার মতো মানুষের থেকেই সবসময় কিনতে চাইবে অ্যাকচুয়ালি। আমি তো মাঝে মধ্যে পালসে চলেই যাই এমনি ঘুরতে। ভালো লাগে না এত ইনস্ট্রুমেন্ট একসাথে দেখতে? সত্যি ভালো লাগে। মনে করে যে এটা নেবো, ঠিক আছে বলে রাখলাম, এরকম জিজ্ঞেস করে রাখলাম, 1 মাস পরে নিলাম, হয়তো 1 সপ্তাহের মধ্যে। একদম। আমার দুটো এরকম জায়গা আমার ব্যক্তিগতভাবে ঘুরতে ভালো লাগে। একটা হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের দোকান, খুব ভালো লাগে। আরেকটা হচ্ছে ময়দান মার্কেট। এই যে রং বেরঙের জার্সি, ফুটবল, বুট, হোস, আফটার অল বাঙালি, ফুটবল দিয়েই শুরু জীবন। এই ফুটবল বলতে মনে পড়লো, তো স্কুল লাইফের কিছু কথা যদি তুমি বলো। আমি মাঝে মধ্যে তুই বলি, তুমি বলি, মানে কি বলি আমি নিজেই মাঝে মধ্যে গুলিয়ে ফেলি। তো কিছু স্কুল লাইফের অভিজ্ঞতা। স্কুল লাইফে আপনি আমার স্কুল লাইফ মানে স্কুল লাইফ কেমন কেটেছে? ওয়ার ইউ আর স্টুডিয়াস স্টুডেন্ট না অ্যাভারেজ ছিলে? সেখান থেকে তোমার বন্ধু বান্ধবরা কিভাবে সহযোগিতা করতো বা করতো না? হ্যাঁ, না স্কুলে আমি ছাত্র হিসেবে মাঝারি ছিলাম। মানে আমার যেটা ব্যাপার ছিল সেটা আমি খুব পড়াতে ছিলাম, মানে পড়তে ভালোবাসতাম। এবং সেটা কিন্তু পাঠ্য বই নয়। স্কুলে গিয়ে হতো কি, আমি ছোটবেলা থেকে অনেকগুলো লাইব্রেরি মেম্বার, তো সেইখান থেকে বই টই নিয়ে আমি স্কুলে অপিরিয়ডে বসে বসে পড়তাম। আমরা একটু আগে কথা বলছিলাম ওই ছেলেবেলার একটা, যেহেতু মানে অপেক্ষা করে থাকতাম খবরের কাগজওয়ালা কখন দিয়ে যাবে আনন্দ মেলা। একদম। এই আনন্দ মেলাটা কিন্তু আমাদের বোধহয় প্রচুর বাঙালি ছেলে মেয়ের একদম গোগ্রাসে গেলতাম, একদম মানে এটা অন্যরকম ব্যাপার। বাড়িতে স্কুল থেকে ফিরে দেখলাম আনন্দ মেলা এসছে, স্কুল ড্রেস পরেই পাতা উঠে দেখতে বসে গেলাম না। সেই আনন্দটা বোধহয় আজকালকার এই সোশ্যাল মিডিয়ার যুগে বা মোবাইলের যুগে সেই জিনিসটা চলে গিয়েছে। ফিরে আসি, তুমি বলছিলে স্কুলে যদি পূজাবার্ষিক আনন্দ মেলা হয় তাহলে তো কথাই নেই। পূজাবার্ষিক হলে তো কথাই নেই, ওই যে গন্ধটা। হ্যাঁ, তো সেটাই আর কি। তো ওই রকম অন্যান্য বইপত্র ছোটবেলা থেকেই পড়তাম প্রচুর, পড়তে ভালোবাসি, এখনো প্রচুর পড়ি। এমনিতে পরিচিত ছিলাম মোটামুটি, কিন্তু অল্প অল্প গান বাজনা করতাম বা একটু অন্যান্য বইপত্র পড়তাম। একটু অন্যদের থেকে একটু আলাদা ছিলাম আমি এবং আমার এক প্রিয় বন্ধু। এখন তোমার কোন স্কুল ছিল? আমার ছিল মডার্ন স্কুল পার্কসার কাছে। ওইটাতে আমি পড়েছি একদম প্রেপারেটরি 1 থেকে 12 অবধি পুরোটাই পড়েছি। তো এমনিতে ওইটার জন্য একটু মানে একটু অন্যদের থেকে একটু সাম এক্সট্রা আলাদা হওয়ার জন্য অন্যরা একটু গুলিটুলি করতো আর কি আমাকে। এবং ওই আমার আরেকটি বন্ধুকে, আমার যে প্রিয় বন্ধু, ও মিউজিক করে, খুব ভালো ফিঙ্গারস্টাইল গিটারিস্ট রয়েছে। তো স্কুলের সাথে রিকানেক্ট করা এই জিনিসটা পরবর্তীতে প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে এটা কিন্তু সকলের মাথায় থাকে। রিসেন্টলি তোমার বোধহয় বিবাহ ঠিক হয়েছে। এটা দর্শকদের জানানোর জন্য আমাদের সুমন বাবু বিবাহ বন্ধনে আর মাসখানেকের মধ্যেই আবদ্ধ হবেন। উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর ম্যারিড লাইফ যেটা আসছে সামনে। খুব সুন্দর হবে। তুমি প্রেমিক ছেলেটি এবং গান বাজনা করো, তোমার মন খুব ভালো, এটুকু আমরা জানি। ওই জন্যই সুমন। সত্যি আধুনিক অর্থে নামটা যে সঠিক মানে সেটা ওর জন্য খাটে। একটু মানে নিজের একটু ঢাক পেটিয়ে নিলাম, না কিছু আমি বলতে খারাপ না। সুমন, তোমার ইন্সপিরেশন কারা গানের জগতে, এটা যদি তুমি আমাদের বলো বা দর্শকদের শোনা। এমনিতে মানে আমি বহু মানুষই আমাকে ইন্সপায়ার করেছেন বিভিন্ন সময়ে। তবে যদি দেখি যে সুর করার ক্ষেত্রে, মানে আমি যখন নিজে গান লিখে সুর করি যখন থেকে, আমার মনে হয় যেন সেটার পিছনে দুজনের হাত। একজন হচ্ছেন শ্রদ্ধেয় সলিল চৌধুরী, আর একজন শ্রদ্ধেয় সুধীন দাস। তো এই দুজনের আমি বিশাল ফ্যান, এবং এনাদের গান ছোটবেলায় শুনে 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 আমার গান তৈরি করতে ইচ্ছা হয় বলে আমি বিশ্বাস করি। এবং অবশ্যই রবি ঠাকুর তো আছেনই, কিন্তু রবি ঠাকুর যা করে গেছেন সেটা মানে তার মতো কিছু তো করা সম্ভব নয়। ইনফ্যাক্ট সলিল চৌধুরী নতুন কিছু করা সম্ভব নয়, কিন্তু
ওরা দুজন আমাকে খুব ইন্সপায়ার করেছে। এছাড়া আমার অনেকেই আছেন, আমি জন টেনিফোরের খুব ফ্যান। তুমি ইংরেজি গান শোনো? হ্যাঁ, প্রচুর শুনি। আচ্ছা, আমি ইনফ্যাক্ট সব ভাষারই গান শুনি, যে ভাষা বুঝতে পারি না সেই ভাষারও গান শুনি। আমরা আজকের অনুষ্ঠানের একদম শেষে তোমার যে কোনো একটা তুমি ভেবে রাখো একটা ইংরেজি গান দিয়ে শেষ করবো। বেশ বেশ, তাই হবে একদম। তুমি ইংরেজি আর কার কার গান শোনো? আমি বিটলসের গান শুনি, কুইনের গান শুনি, ফ্রেডি মার্কুরি। ও বাবা, তুই তো মানে আমি সবরকমই শুনি, ইগলসের গান শুনি, বাহ, আমি কোহিনের গান শুনি। বাহ, আমি লিঙ্কিং পার্কের গান খুব শুনতাম এক সময়, একটু কমেছে, চেষ্টা করে চলে গেল তবে থেকে। হ্যাঁ, রিসেন্টলি এড শিরানের গান আমার খুব ভালো লাগে, অনেকের গানই অনেকের গান শুনি। বাহ। আরো গ্রিন ডে একদম ছিল, ব্যান্ড ছিল গ্রিন ডে, খুব ভালো। শোনো, তোমাকে আজকে আমরা প্রায় শেষ পর্যায়ে, আমাদের এই সুন্দর আড্ডা হাতে সময় প্রায় নেই। তোমাকে শেষ পর্যায়ে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, সেটা হচ্ছে এই যে গান পিয়ন, তুমি গান পিয়নের সাথে যুক্ত আছো, তোমার মাথায় কি আর কিছু আছে যে এভাবে এভাবে জিনিসটা করলে পরে গান পিয়ন আরো এগিয়ে যেতে পারে, বা আরো কোনো গান পিয়ন কি করে আমরা একটু আগে আলোচনা করলাম, তুমি তো জানোই, তুমি 17-18 থেকে বললে গান পিয়নের সাথে যুক্ত। গান পিয়নকে আরো এগিয়ে নিয়ে যেতে গেলে আর কি কি তুমি যদি সাজেস্ট করো, বা গান পিয়নের থেকে তোমার কিছু এক্সপেকটেশন আছে কিনা সেটা যদি তুমি বল, আমি যদি এভাবেও রাখি। একদম, আমি যেটা বলছিলাম যে মানুষকে গান মুখ করতে হবে আরো বেশি বেশি করে, এবং সেটা ছবির গান না, স্বতন্ত্র গান, এবং সেই গানের মুখ করতে হবে আর কি। সেইটা গান পিয়ন করার চেষ্টা করছে, খুব ভালো করেই চেষ্টা করছে। তো আমি গান পিয়নকে সেই জায়গায় দেখতে চাই যেখানে মানুষজন সিনেমার বাইরের গান মানেই গান পিয়নের কথা ভাববে, এবং নতুন গান পিয়নের নতুন ছেলেমেয়েরা যারা গান লিখতে শুরু করছে, ওয়েস্ট বেঙ্গলের বহু ছেলে মেয়ে আছে, তাদের গান পিয়নের হাত ধরেই উঠে আসে, মানুষের গানে গানে পৌঁছাক, সেটা আমি সত্যি। বাহ বাহ, দারুণ। আজকে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমি যেরকম কথা হলো, সুমনকে বলবো একটা ইংরেজি গান শোনাতে। এখন সুমন কি শোনাবে আমরা দেখি। এই গানটার সাথে সাথে আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করব। বেশ, তাহলে এই গানটা শেষ গান আমাদের আজকের পর্বের। এটা আমি তাকে উদ্দেশ্য করে গাই, একদম একদম তোমার জন্য। I found a love for me, darling, just dive right in and follow my lead. Well, I found a girl, beautiful and sweet. Oh, I never knew you were the someone waiting for me, 'cause we were just kids when we fell in love, not knowing what it was. I will not give you up this time, but darling, just kiss me slow. Your heart is all I own, and in your eyes you're holding mine. Oh baby, আমাদের গান পিয়নের তরফ থেকে সুমনকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের আড্ডা এখানেই শেষ হচ্ছে, সময় হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরের পডকাস্টে গান পাগলাতে। নমস্কার।